আশা করি আমাদের স্ক্রিন পুরোপুরি দেখা যাচ্ছে। আজকের আমাদের টপিক হচ্ছে যে প্রোডাক্টের অ্যাসাইন কি, বিএসআর র্যাঙ্কে যিনি সেলার বা সেলার যে সেলার কী বলে সেলার স্প্রাইট কিপা ম্যাপ, এই জিনিসগুলো আমরা কীভাবে কী করবো এই বিষয়ে আর কি আমরা আজকে একটা বিস্তারিত ব্রিফিং পাবো ইনশাআল্লাহ। এরপরে গিয়ে পরবর্তীতে আমরা প্রশ্ন নেওয়া শুরু করবো। রেকর্ডিংটা অন আছে, দেখি ব্র্যান্ডের ওয়েবসাইট, হ্যাঁ সেটাও দেখা যাবে, সমস্যা নেই। ব্র্যান্ডের ওয়েবসাইট বের করা যায়। আমি কিছু স্টোর এখান থেকে জাস্ট বলতেছি, এটা আমাদের প্রোডাক্ট রিসার্চ করতে সুবিধা হবে। এখানে ছোটো ছোটো কিছু স্টোর টার্গেট করি। পারফিউম হাজমত আইটেমের ভিতরে পড়ে, একটু লগ ইন করে নিই। সেলার স্প্রেডে টাকার ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। হ্যাঁ, ফ্রি থেকে নেব। ম্যাপটা আসতে একটু সময় লাগতেছে। ঠিক আছে, আগে আমরা বুঝবো হচ্ছে প্রোডাক্ট অ্যাসাইন কি জিনিস। প্রত্যেকটা প্রোডাক্টের একটা অ্যাসাইন কোড থাকে। আচ্ছা, আমরা amazon.com-এ আসলাম। প্রথম আসার পরে দেখেন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি ধরলাম, ধরেন এটাকে ধরলাম প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টের অ্যাসাইন কি জিনিস, এই যে অ্যাসাইন লেখা আছে উপরে, এটা হচ্ছে প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা একটা কোড, যে কোড দিয়ে মূলত অ্যামাজন আইডেন্টিফাই করে যে কোন প্রোডাক্টকে বলা হচ্ছে। এটা মূলত অ্যামাজনের অ্যাসাইন বলা হয়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা কীভাবে দেখতে পাবো? এক্সটেনশনের বিষয়গুলো আমি ভিডিওতে অনেকবার বলেছি এবং এক্সটেনশনগুলো দিয়ে দিছি। এই যে ডিএস অ্যামাজন কুইক ভিউ, এই সমস্ত এক্সটেনশন অ্যাড করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাই। আচ্ছা, এখানে অ্যাসাইন বলতে প্রোডাক্টের কোড, এটা বললাম। আচ্ছা, এরপরে আমরা নিচে দেখতে পাবো যে ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের নেম, এটা কোন ব্র্যান্ড বা কোন ব্র্যান্ডের নামে রেজিস্ট্রি করা আছে সেটা এখানে ব্র্যান্ডটা দেখা যাবে, এবং কোন সেলার কোন দেশ থেকে বিক্রি করতেছে এটাও আমরা দেখতে পাচ্ছি। একই সাথে এটা কতজন সেলার সেল করতেছে এই জিনিসটাও দেখা যাচ্ছে। এটা একটা ছোট ব্রিফিং উপরে ইন্টারফেসটা। এবার আমরা একটু নিচে আসলে এই যে আইপি অ্যালার্ট একটা এক্সটেনশন অ্যাড করার কথা আছে। আইপি অ্যালার্টটা কি জিনিস? এখানে হচ্ছে আইপি অ্যালার্টটা শো হয়, এখানে হচ্ছে আইপি অ্যালার্টটা শো হয়। আইপি অ্যালার্টটা কি জিনিস দেখেন, আপনি যখন বৈধভাবে বা অথেন্টিকভাবে অরিজিনালভাবে ব্র্যান্ডদের কাছ থেকে মাল পারচেস করবেন, সেটার এগেনস্টে আপনাকে ব্র্যান্ড কখনোই কমপ্লেন দেবে না। কিন্তু আপনি যদি ব্র্যান্ডের অনুমতি ছাড়া কোনো সাপ্লায়ারের কাছ থেকে মাল কিনে নিয়ে আসেন যেটা ব্র্যান্ড জানে না এবং ব্র্যান্ড অ্যামাজন সেলারদেরকে দিবে না বা ব্র্যান্ডের নিষিদ্ধ যে কমার্সকে দেওয়ার জন্য, তারপরেও আপনি দেখা গেল এই মাল কিনে নিয়ে আসছেন কোনো সেলার সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে সেক্ষেত্রে ব্র্যান্ড আপনাকে আইপি কমপ্লেন দেবে। আইপি কমপ্লেন যখন দেবে তখন অ্যামাজন আপনাকে সেকশন 3 দেবে। সেকশন 3 দিয়ে আপনাকে ভেরিফিকেশনে ডাকবে যে এই মাল আপনি সোর্স করেছেন কীভাবে। এবং অ্যামাজনের রুলসে সামনে আরও কঠিন রুলস আসতেছে। অ্যামাজনের রুলসে বারবারই বলা হয়েছে আপনারা ব্র্যান্ডের সাথে কাজ করেন, কোনো সাপ্লায়ারের সাথে কাজ করতে যাবেন না। একমাত্র ব্র্যান্ড যদি কোনো অথরাইজ ডিস্ট্রিবিউটারকে সাজেস্ট করে শুধুমাত্র তাদের সাথেই কাজ করবেন। এই বিষয়টা নিয়ে আমি আগেও অনেকবার বলেছি। তো যখন কোনো ব্র্যান্ড আপনাকে আইপি কমপ্লেন দেবে কোনো সেলারের বিরুদ্ধে, একটা প্রোডাক্টে তো মোটামুটি আমরা 1-2জন সেলার থাকি না, এখানে দেখা গেলো আরও সেলার থাকে, আরও অনেকেই বিক্রি করে। তো যখন কোনো সেলারের বিরুদ্ধে আইপি কমপ্লেন ব্র্যান্ড দেবে তখন অ্যামাজন সেটাকে জাস্টিফাই করবে। অ্যামাজন ধরবে আপনাকে, ধরার পরে বলবে যে এই মাল আপনি কই থেকে সোর্স করেছেন বা এটার অথেন্টিক, এটার প্রমাণ। এটা যখন আপনি লিগাল কোনো প্রমাণ দেখাইতে পারবেন না যে আপনি কই থেকে সোর্স করেছেন বা আপনার কাছে অথরাইজেশন লেটার থাকবে না বা কাস্টমার কমপ্লেইন থাকবে এটার বিরুদ্ধে, তাহলে আপনার এটার জন্য দায়ী থাকবেন আপনি এবং আপনার স্টোরটা সাসপেন্ড করবে অ্যামাজন।
এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে আমাদের করণীয় যে আমরা সবসময় ব্র্যান্ডের থেকে কাজ করব, ব্র্যান্ডের সাথে কাজ করব এবং ঝামেলা সবসময় এড়াই চলবে। এখন যখন এই আইপিআর কমপ্লেন দেয় ব্র্যান্ড, তখন অ্যামাজন এটাকে ভেরিফাই করার জন্য ব্র্যান্ডকে কল করে, ব্র্যান্ডকে দিয়ে বলে যে অমুক তোমার হচ্ছে সেলার, অমুক তোমার অথরাইজড রিসেলার কি না। তখন যদি ব্র্যান্ডের আপনি অরিজিনালি কাস্টমার হন, তাহলে তো আপনি ব্র্যান্ড জানবেই যে আপনি তার অরিজিনাল কাস্টমার। তখন ব্র্যান্ড বলবে যে হ্যাঁ, যদি হ্যাঁ বলে তাহলে অ্যামাজন আপনাকে ছেড়ে দিবে। যদি ব্র্যান্ড বলে যে না, ও আমার কাস্টমার না, আমি জানি না সে মাল কোথা থেকে সোল্ড করেছে, তার মানে অ্যামাজন ধরেই নেবে যে আপনি এক প্রকার হয়তো কপি মাল কিনে নিয়ে আসছেন, হয়তো কপি প্রোডাক্ট নিয়ে আসতেছে এটা। এছাড়াও আপনি যখন এই প্রোডাক্টটা এই ব্র্যান্ড রেজিস্ট্রি যখন আসে, এছাড়াও এই ব্র্যান্ডটা যখন আপনি লিস্টিং করবেন আপনার স্টোরে, তখন ব্র্যান্ডের কাছে একটা নোটিফিকেশন যায় যে অমুক তোমার মাল তার দোকানে তুলেছে বিক্রি করার জন্য। এই জন্য আমরা আইপি কমপ্লেন যে সমস্ত প্রোডাক্টে থাকে সেগুলো সবসময় অ্যাভয়েড করে চলি, কারণ সেই ব্র্যান্ডটা অনেক সময় দেয় না এবং বিভিন্ন সেলাররা বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে কিনে নিয়ে এসে বিক্রি করে এবং পরবর্তীতে এটা নিয়ে বিপদেও পড়তে হয়। তো আমরা সবসময় ঝামেলা এড়াই চলার চেষ্টা করবো। একটু নিচে আসলে আমরা কিপার ডাটা দেখি, এখানে কিপার ডাটা দেখা যায়। এখন এখানে কথা হচ্ছে যে ভাই, নিজের ঢোল সবাই নিজে পেটায়, তাই না? কিপার দিয়ে যে 100% রেজাল্ট পাওয়া যাবে এটা কোনো জায়গায় লেখা নাই। এখন অনেকেই আমরা একটা ধারণা নিই যে ডাটা দেখে, কিন্তু ডাটা দেখে কখনোই 100% ধরে নেওয়া যাবে না যে আমরা এটা একদম অরিজিনাল ডাটা। তবে এখান থেকে একটা ধারণা, দুইটা ম্যাপের ভিত্তিতে আমরা প্রথম যে ম্যাপটা আছে সেটা হচ্ছে সেলার স্প্রাইট। প্রথম যে ম্যাপটা, আমরা আগে প্রথম ম্যাপটা বুঝি। দেখেন এখানে আমরা যদি এটা টোটাল আমার দেয়া আছে, এই প্রোডাক্টটা যতদিন লঞ্চ হয়েছে ততদিন, এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে 5452 দিন। এবং আমরা যদি এখান থেকে 1 বছরের ডাটা দেখতে চাই, এখান থেকে 1 বছর দেখাবে, 6 মাসে দেখতে চাইলে 6 মাস, 3 মাস, 1 মাস, 7 দিন, হ্যাঁ, এইভাবে আলাদা আলাদা করা যায়। এখন আমরা যদি 1 বছরের একটা ডাটা মানে রিক্যাপ করি, তাহলে দেখেন যে এই ব্র্যান্ডটা যখন 2015 সালে লঞ্চ হয় তখন তার প্রাইস ছিল $23 এবং সেলার ছিল 72 জন প্রথমে, এবং তার কোনো বিএসআর র্যাঙ্ক কিছুই ছিল না। তো একটু যদি এই যে ম্যাপটা এইভাবে নাড়াইতে দেখেন যে প্রাইসটা 16 ওর প্রাইস ডাউন হয়ে গেছে, আবার বাড়ছে। সেলারের সংখ্যাও অনেক বেশি ছিল এই সময়। এবার আসার পরে একটু সামনে গেলে দেখেন এখান থেকে এই যে রেটিং ধরা শুরু করেছে, রেটিং দিয়েছে প্রথম 4.5 এবং সেলার ছিল তখন 90 জন এবং রেটিং তখন মোটামুটি 1000 একটা রেটিং হয়ে গেছিলো এই ততদিনে, অনেক সেলার এটা বিক্রি করতো এই সময়। একটু যদি বাই বক্স সেই সময় ছিল হচ্ছে 24 টাকা 49 পয়সাতে, 17 সালের দিকের ঘটনা এটা। তারপর একটু যদি আবার সামনে আসতে থাকি, তখনও এখনও বিএসআর র্যাঙ্ক পাইনি আমরা যত দেখতেছি। তার মানে 18 সালেও কোনো বিএসআর র্যাঙ্ক নাই প্রোডাক্টটার, কোনো বিএসআর শো করতেছে না। বেস্ট সেলার র্যাঙ্কিংকে বলা হয় বিএসআর র্যাঙ্ক, র্যাঙ্ক। দেখেন এখান থেকে আমরা ডাটাটা ঘোরাইতে নিয়ে যাই, এখান থেকে দেখেন যে এইখানে একটা বিএসআর শো করা শুরু করেছে এই জায়গা থেকে। তার মানে 2020 সালে একটা প্রোডাক্টের বিএসআর ধরেছে, তার মানে 5 বছর পরে বেস্ট সেলার র্যাঙ্কিং পজিশনে আসছে এই প্রোডাক্টটা 5 বছর কাজ করার পরবর্তীতে। এবার এখান থেকে সেলারের বিএসআরটা চলে গেছে কত? বিএসআর 19-এ চলে গেছে। এবার দেখেন বিএসআর 19 থেকে এবার প্রাইস তো তখন বেড়ে গেছে অনেক। বাই বক্সে 29 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, কিন্তু নর্মাল প্রাইস ছিল 23 টাকা। তারপরে মোটামুটি রেটিং দাঁড়ায় গেছে ওই প্রোডাক্টটার প্রায় 2900 রেটিং, মানে অনেক হিউজ কিন্তু মোটামুটি। তার মানে প্রোডাক্টটা ওই সময় হিউজ আকারে বিক্রি হয়েছে। এরপরে বিএসআর র্যাঙ্ক আমরা যদি আবার টানতে থাকি, এইখান থেকে আবার এই প্রথমটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সাব ক্যাটাগরি বিএসআর র্যাঙ্ক, ছোট যেটা। এবার মূল যে বিএসআর র্যাঙ্ক, মূল সারা অ্যামাজনে যে বিএসআর র্যাঙ্ক, সেটা এখান থেকে ধরা শুরু হয়েছে। ইয়েলো ম্যাপ দিয়েছে এই যে এখান থেকে, অর্থাৎ এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা 2021 সালে র্যাঙ্ক পায়। মানে সারা অ্যামাজনের ভিতরে যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে 2020 সালে 21 সালের দিকে র্যাঙ্ক পেয়েছে অলমোস্ট প্রায়
6 বছর, অলমোস্ট প্রায় 6 বছর পরে। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে ধরি 10,600 ছিল র্যাঙ্ক প্রথম যখন বিএসএ র্যাঙ্ক আসে, 10,622 ছিল। এরপরে দেখেন আস্তে আস্তে বিএসএ র্যাঙ্ক কমেছে, বাড়েছে, 14,000-এ গেছে, 12,000-এ গেছে, 9,000-এ, এবং তখন ক্যাটাগরি র্যাঙ্কে ছিল 47। এভাবে আমরা যদি টানা একটু 22 সালটা দেখতে থাকি, তাহলে মোটামুটি বিএসআর র্যাঙ্ক সবসময়, এখানে আবার একটু বিএসআর র্যাঙ্ক মনে হচ্ছে, বিএসআর র্যাঙ্ক 98,000-এ পৌঁছে গেছে, অনেক বেশি হাইতে চলে গেছে। কারণ ওই সময় সেলটা ডাউন হয়ে যায়, অনেক পরিমাণ সেল হওয়ার পরে হঠাৎ করে সেলটা ডাউন হয়ে যায়। হয়তো ব্র্যান্ড এটার এগেনস্টে কোনো কাজ করেনি, বা ওই সময় অ্যাড চালায়নি, বা ওরা মনে করেনি যে এটা নিয়ে এখন আর কাজ করা দরকার, একটা ভালো রেটিং জমে গেছে, এটা প্রোডাক্টটা অটো সেল হবে, তখন ওরা বিএসআর হয়তো অ্যাড চালানো বন্ধ করে দিয়েছিল, যার কারণে এটার রেটিংটা বা এটার বিএসআরটা অনেক বেশি হাই হয়ে যায়। দেখেন 1,05,000 দেখলাম, 1,09,000। এবার দেখেন আবার হয়তো ওটা বিএসআর নিয়ে ওরা কাজ করা শুরু করেছে। এবার দেখেন র্যাঙ্ক আবার কমতে শুরু করেছে, র্যাঙ্ক কমতে কমতে এই যে 35,000, 16,000, তারপরে এটা। এবার এখানে দেখেন ভেরিয়েশন আছে, আবার এটার আবার ভেরিয়েশন আছে, এখান থেকে ভেরিয়েশন শো হচ্ছে, এখান থেকে ভেরিয়েশন শো হচ্ছে। তার মানে এই প্রোডাক্টের ভেরিয়েশন ওরা নিয়ে আসছে আবার 2023 সালের দিকে। একটু সামনের দিকে যদি যাইতে থাকি, মোটামুটি এভাবে গড়পাত্তা টানতে থাকি, তাহলে মোটামুটি 20,000, 21,000, 30,000, লাস্ট আমরা যদি 7 ডেজ দেখি বা 1 মান্থের দেখি, এখানে 1 মান্থ করে দিছি, 1 মান্থের দেখলে মোটামুটি 2025 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে 25 তারিখ, আজকে পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে 25,000 র্যাঙ্ক আছে, বিএসআর 256 আছে, প্রাইস আছে 23 টাকা। প্রথম দিকে বাড়ছিল প্রাইস, মাঝখান দিয়ে বেশ, তবে আবার ডাউনে চলে আসছে, কারণ এই প্রোডাক্টটা ভালো পরিমাণে বিক্রি হচ্ছে। এবং এখানে যদি একটু নিচে যায়, রেটিং 4651টা রেটিং আছে, তার মানে এই মালটা অনেক পরিমাণে বিক্রি হয়েছে। এবং অনেক পরিমাণে বিক্রি হওয়ার পরেও এটা প্রত্যেক মাসে বিক্রি হয় হচ্ছে $400 প্লাস, সরি 400 ইউনিট প্লাস বিক্রি হচ্ছে, অলমোস্ট 600-700 ধরে নেওয়া যায়। সবসময় যেটা দেখায় সেটা থেকে 200 বা 300 বেশি যোগ দিতে হয়। এইভাবে আর কি ম্যাপটাকে যাচাই করা হয় যখন আমরা শিপমেন্ট দিই তার আগে, যে আসলে পিছনের বাই বক্স কেমন ছিল, একটা ধারণা নিতে হয় যে পিছনের তার র্যাঙ্কিং কেমন ছিল, তাহলে আমি নেওয়ার পরেও তার আগামী দিনের র্যাঙ্কিংটা কেমন হইতে পারে। যদি দেখা যায় যে পিছনে খারাপ ছিল, সামনে ভালো করতেছে, তার মানে হয়তো বা এটা নিয়ে কাজ চলবে সবসময়ই। আবার দেখা গেল যে বিএসআর যদি অনেক বেশি হাই থাকে, তাহলে আমরা কখনোই সেই প্রোডাক্টে যাবো না। হাই মানে যে ওপরের দিকেও বিএসআর দেখা গেলো যে আমরা 60,000 থেকে 1,00,000 পর্যন্ত এর ভিতরে নেওয়ার কথা বলেছি আমি। এখন এর আপ তো যদি হয়, তাহলে সেটা অ্যাভয়েড করা উচিত হবে। এটা হচ্ছে সেলার, কী বলে এটাকে, সেলার স্প্রাইট ম্যাপ। এখানে টোটাল কতদিন প্রোডাক্ট লঞ্চ হয়েছে সেটা দেখা যায় এইখানে বিস্তারিত। একটু যদি নিচে আসি আমরা, এবার এখানে আমরা কিপার ডাটা দেখব। কিপার ডাটাতে আরও অনেক ভালো ভালো কিছু তথ্য পাওয়া যায়। যেরকম আমরা যদি দেখি যে বাই বক্স সবসময় ছিল কিনা, হ্যাঁ বাই বক্স ছিল। আমরা যদি টোটাল দিনেরটা দেখতে যাই, তাহলে এইভাবে তো আসলে দেখা হিজিবিজি হয়ে যাবে। আমরা লাস্ট মান্থেরটা দেখি, 1 মাসেরটা দেখি যে বাই বক্স ছিল কিনা। একটা প্রোডাক্টের বাই বক্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা কম্পিটিশন যখন তৈরি হয় তখন সেলের পরিমাণটা বাড়তে থাকে। কিন্তু যদি প্রোডাক্টটা উইদাউট বাই বক্সে হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রির পরিমাণটা কমতে থাকে, বা সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করা উচিত না। তা আমি এখন এখানে সবগুলো কেটে দিচ্ছি। এখানে লিস্ট প্রাইস, এখানে আমি শুধু বাই বক্স দেখতে পারবো, যে বাই বক্সে লিস্ট প্রাইস ছিল হচ্ছে 29 টাকা লাস্ট। এটা 1 মান্থের দেওয়া আছে এখানে, যে মান্থ, এবং টোটাল এই প্রোডাক্টটা এখানে শো করতেছে 3,950 দিন লঞ্চ হয়েছে। তো আমরা যদি একদম বাই বক্সে মান্থে জানুয়ারি 25 তারিখ থেকে দেখা শুরু করি, বাই বক্সে দেখেন 27 টাকা, 27 টাকা ছিল প্রথম, 15 পয়সা, তারপরে 27 টাকা 69 পয়সা। কিন্তু লিস্ট প্রাইস ছিল হচ্ছে, মানে প্রোডাক্টটা লিস্টিং করা হয়েছিল 29 টাকা 23 পয়সাতে, কিন্তু বাই বক্সে দেখেন যে তার রেটটা কেমন করে রাখছে, 28 টাকা 74 পয়সা, এরপরে 27 টাকা 15 পয়সা। মানে যে প্রাইসের যে কম্পিটিশনটা চলে সেলারদের মধ্যে, এখানে যে 29 টাকা 48 পয়সা। এরপরে যাওয়ার পরে এইখানে আবার বাই বক্সটা একটু হারাই গেছে এই জায়গাটাতে, মানে ফেব্রুয়ারি মাসে, এই ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের দিকে, 3 তারিখের দিকে এই বাই বক্সটা একটু হারাই গেছিলো।
কোনো কারণে হয়তো বা ব্র্যান্ডের সাইড থেকে কোনো রেজিস্ট্রিতে প্রবলেম হতে পারে বা প্রোডাক্টের ওখান থেকে ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে, যার কারণে এটা দেখুন ব্যবস্থা হারাই গেছে। এরপরে আবার যদি আমরা দেখা শুরু করি, এখানে লিস্ট প্রাইস আছে বাই বক্সটা মোটামুটি 28 টাকা 27 টাকার ভিতরে কম্পিটিশন চলতেছে। আবার এখানে 29 টাকা উঠে গেছিলো, 29 টাকা 10 পয়সা পর্যন্ত গেছিলো। আবার এভাবে যদি টানা দেখতে থাকি 28 টাকা 27 টাকা 28 টাকা, তারপরে হচ্ছে যে 28 টাকা 26 পয়সা, 27 টাকা 28 টাকা মোটামুটি চলেছে। এইখানে আবার ডাউন খাইছে প্রাইসটা, দেখছেন এইখানে আবার ডাউন খেয়েছে 27 টাকা। পরে যে এখান থেকে আবার প্রাইস কমে গেছে, কারণ হয়তো বা ব্র্যান্ড সাড়ে মাল দেওয়া শুরু করেছে, যার কারণে সেলাররাও কমে বিক্রি করতে পারছে। এখন আমাকে যদি কোম্পানি কমে না দেয়, আমি তো আর কমে বিক্রি করতে পারবো না, তাই না? তো এখানে দেখেন প্রাইসটা ডাউন খাইছে 24 টাকা 60 পয়সাতে। এখানে আবার উঠে গেছে প্রাইসটা, আবার দেখেন যে প্রায় 22 তারিখ থেকে প্রাইসটা উঠে গেছে যে 26 টাকা 33 পয়সা, তারপর আবার উঠেছে 27 টাকা 83 পয়সা, এবং আবার দেখেন এখন ডাউন খাচ্ছে। তার মানে মাঝখান দিয়ে কেউ আসতেছে, একটু দাম বাড়াই দিচ্ছে, আবার দাম কমাচ্ছে, এই বিষয়ে মানে ওভারঅল বলা যায় যে ডাটা ভালো। আচ্ছা, এবার দেখি অ্যামাজন আছে কিনা। আমাদের সবচেয়ে যে মোস্ট একটা বিষয় থাকে যে অ্যামাজন যদি কোনো প্রোডাক্টে থাকে, সেই প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে কিনা বা করবো কিনা। এই প্রোডাক্টটা দেখেন ডাটা কিভাবে ক্যাপচার করতেছে। আমরা ওখানে ডাটা পাইছিলাম 2015 সাল থেকে, এখানে ডাটা দেখাচ্ছে 2012 সাল থেকে করতেছে, তাই না? তার মানে সব টুলসই যে সত্য বলে এরকম না, এটা প্রমাণ আমি দেখাই দিলাম এই যে এখানে। অনেকে আছেন যে শুধু কিপাতে রিসার্চ করেন, কিপায় অনেক কিছু, বিষয়টা ওরকম না। ম্যানুয়ালি রিসার্চ করে শিখতে হবে, ব্রেন খাটাইতে হবে, মাথা খাটাই বুঝে শুনে আগাইতে হবে। দেখেন অ্যামাজন একদম প্রথম থেকে, আমরা যদি 12 সাল থেকেই ধরি, তাহলে দেখেন অ্যামাজন টানা ছিল, সবসময় টানা ছিল, মাঝখান দিয়েও ছিল, আবার এই জায়গাটাগুলোতে নাই দেখতেছি অ্যামাজন, স্টক শেষ ওর হয়তো বা। আচ্ছা, আমি লাস্ট মান্থেরটা দেখি, 1 মাসেরটা দেখি। দেখেন 1 মাস মানে হচ্ছে Q1 টাইম চলতেছে আমাদের এখন। তার মানে অ্যামাজন কত সেল করতেছে। অ্যামাজন আবার দাম বাড়াই রাখছে, লিস্ট করেছে কিন্তু দাম বাড়াই রাখছে। এখন এখানে কথা হচ্ছে যে ভাই অ্যামাজন থাকলে কি তাহলে আমি নিব কি নিব না? দেখেন একটা জিনিস, যে অ্যামাজন লিস্ট করেছে কিন্তু দাম কিন্তু বাড়াই রাখছে, কত 39 টাকা 99 পয়সা পর্যন্ত গেছে, কিন্তু অন্যান্য বাই বক্সে দখল করে রাখছিল কত 27 টাকা 15 পয়সায়। তার মানে অ্যামাজন থাকলেও এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় এখন পর্যন্ত আর কি কথা। এরপরে দেখেন আবার যদি আমরা একটু জায়গা থাকি, তাহলে অ্যামাজন আবার নিজে চলে আসছে 27 টাকা 69 পয়সায়। হয়তো বা এই সময় মাল শেষ হয়ে গেছিলো, মাল হয়তো অর্ডার দিছিল, এই সময় ঢুকছে, পরে যে আবার এই যে প্রাইস সমানে করে দিয়েছে বাই বক্সের সমানে। এরপরে অ্যামাজন আবার 28 টাকা 98 পয়সা করেছে, বাই বক্সে ছিল 74 টাকা, অ্যামাজন আবার বাড়াইছে দামটা, একটু প্রাইস ওঠানোর চেষ্টা করেছে। এরপরে আবার ডাউনে গেলে ওরা আবার 29 টাকা 90 পয়সাতে নিয়ে আসছে। এইভাবে দেখেন যে প্রাইস ওরা 35 টাকা আবার বাড়াই দিয়েছে, হয়তো বা কিছুদিন সেল করবে না বিদায়, বা অন্যদের স্টক খালি হওয়ার জন্য ওয়েট করতেছিল। হ্যাঁ, যে গেমটা এখানে আমি বলছিলাম যে সেলারদের মধ্যে একটা গেম চলে বাই বক্স দখল করে, এবং এটার উপর বেস করে দেখা গেলো প্রোডাক্ট দ্রুত সেল হয়, প্রোডাক্ট বসে থাকে স্টোরে, এরকম হয়। তো দেখেন অ্যামাজন বাড়াই রাখছে কিসের জন্য, হয়তো বা এই যে ছোটো ছোটো যারা বিক্রি করতেছিল এদেরটা যেন দ্রুত শেষ হয়ে যায়, আর অ্যামাজন ওই সময়টায় গিয়ে ফায়দা লুটতে পারে। যেন দেখেন অ্যামাজন কোন জায়গায় চলে গেছে, দেখেন 39 টাকা 99 পয়সাতে এটা নিয়ে চলে গেছে। স্টক যেন অন্যদের খালি হয়ে যায়, কম টাকা যদি আপনি দেন, আপনার দোকান থেকে তো সব মাল আমি কিনে নিয়ে আসবো, কিন্তু আমার পাশের দোকানদার কী করেছে, দাম বাড়িয়ে রাখছে বলে ওর কাছ থেকে কিনতেছে না। এবার যে সময় আমার কাছে আর মাল নেই, তখন তো ফায়দাটাও উঠবে, তাই না? দেখেন এখান থেকে আবার অ্যামাজন কী করেছে, এবার সমানে চলে আসছে, অ্যামাজন ডাউন করে দিয়েছে আবার 24 টাকা 60 পয়সা নিয়ে ও টোটাল বাই বক্স দখল করে ফেলেছে। দেখছেন এই যে স্টক খালি করে ফেলছে, এখানে স্টক খালি করাই দিয়ে এবার ও দাম কমাই দিয়ে এবার একাই প্রোডাক্ট সেল করা শুরু করেছে। এবার দেখেন আবারও দাম বাড়াইছে 35 টাকা, আবারও ডাউন করেছে। এইভাবে আর কি একটা গেম চলতে থাকে বাই বক্সের ভিতরে। আচ্ছা, এবার নিউ সেলার, এখানে যে নিউতে ক্লিক করলে নিউ সেলার কী পরিমাণে ঢুকতেছে সেটার একটা ডাটা পাওয়া যাবে। নিউ সেলারে প্রথমে একটু ডাউন পরিমাণে ঢুকেছে। ফেব্রুয়ারিতে ব্র্যান্ড খুব সম্ভবত বেশি পরিমাণে মানুষজনকে দেওয়া শুরু করছিল, যার কারণে ডাটাটা দেখেন যে হাইভাবে চলতেছে, মানে ব্র্যান্ড এদেরকে এখন মাল দেওয়া শুরু করেছে। আবার এই যে ফেব্রুয়ারির পর থেকে একটু ডাউন করে দিয়েছে ব্র্যান্ড, হয়তো মাল এখন আবার দিচ্ছে না, তো আবার হয়তো দিচ্ছে, কয়েকদিন আগে আবার ছাড়ছে।
এইভাবে নিউ সেলার বা কতজন সেলার একটা প্রোডাক্টে ঢুকতেছে এটা ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, এইখানে নিউ থার্ড পার্টি এফবিএ একটা জিনিস, আর এফবিএমটা দেখাই। নিউ বন্ধ করে দিলাম। এফবিএম, এই যে এফবিএম ছোট যাবে না, এগুলো হচ্ছে এফবিএম, এবং সবসময় অ্যামাজনের প্রায়োরিটি থাকে। এফবিএমদের উপরে তেমন প্রায়োরিটি থাকে না, কারণ মালে বেশি টাকা লাভ করতে পারে হচ্ছে অ্যামাজন এফবিএ সেলারদের থেকে, এফবিএম সেলারদের থেকে না। কারণ এফবিএম সেলাররা ফেক শিপিং অ্যাড্রেস বানায় বা বিভিন্ন রকম এদিক সেদিক করে, যার কারণে এটা অ্যামাজন ওদেরকে বেশি প্রাধান্য দেয় না, ওরা লাভ করতে পারে না অ্যামাজন ওদের কাছ থেকে বেশি। দেখেন এফবিএম যে ঢুকছিল অনেক 27 টাকা 15 পয়সায় বিক্রি করেছে কয়েকজন, আবার মাঝখান দিয়ে নেই হয়ে গেছে, আবার এফবিএম ভালো চলেছে, তবে অত বেশি পরিমাণে এফবিএম নেই। আমি যদি সেলার দেখি, সেলার আছে 27 জন, অলমোস্ট সেলার আছে 27 জন। 27 জনের ভিতরে বাই বক্স দখল করে আছে কে দেখছেন? অ্যামাজন দখল করে আছে, এখন অ্যামাজন দখল করে আছে। এই যে দেখলাম যে লাস্টে ডাটাতে যে অ্যামাজন প্রাইস হুট করে কমাই দিয়েছে, এখন দেখেন ও সবার চেয়ে কমাই দিয়েছে 23 টাকা। অ্যামাজনের সাথে আসলে টক্কর নেই, কখনোই ঠিক না। হ্যাঁ, আচ্ছা এইটা দেখেন, এটার শিপ করতেছে, শিপ ফ্রম, মানে এই ব্র্যান্ডই নিজে মাল কিনে নিয়ে আসতেছে বা কাস্টমারকে দিচ্ছে, এই আবার বিক্রি করতেছে, তার মানে এটা এফবিএম, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। কাস্টমার সার্ভিসটা ইউজ করতেছে কার? অ্যামাজনের। ওকে, একটু নিচে আসলে আবার দেখি, এটাও করতেছে কি? এফবিএম। আচ্ছা, এবার আরেকটু নিচে দেখি, আরও 25 জন আছে টোটাল সেলার। আমরা সবসময় সেলার নিব সর্বোচ্চ গেলে 15 জন, আমার মধ্যে 15 থেকে 20-এর মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এটাও দেখেন এফবিএম করতেছে, এবং সেটা 15 থেকে 20 জন অবশ্যই এফবিএ সেলার থাকবে, এফবিএ নট এফবিএম। হ্যাঁ, এটাও এফবিএম সেলার। আমরা এটা যদি দেখি, এটাও এফবিএম সেলার, সবগুলো ওই করতেছে, ওই প্যাকেজিং করে, ওই কাস্টমারকে ডেলিভারি দিচ্ছে, ওই শিপ করতে মানে বিক্রি করতেছে, সব কিছু ওই কাস্টমার সার্ভিসও দিচ্ছে। আচ্ছা, এটাও এফবিএম, এটাও এফবিএম, এটাও এফবিএম, এটাও এফবিএম, এটাও এফবিএম, এটাও এফবিএম, 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 এটাও এফবিএম, এফবিএম। শিপ ফ্রম amazon.com, এটা এফবিএ। শিপ করতেছে কে দেখেন? অ্যামাজন। শিপ করতেছে অ্যামাজন, সোল্ড করতেছে কে? এই স্টোর, এই মালিক। এটা এফবিএ, একটা এফবিএ পাইলাম। ওপরে আরেকবার দেখা দরকার, আমার একটু ভুল হইতে পারে উপরে একটা জায়গাতে। এটা একটা এফবিএ পাইলাম, উপরে এফবিএম, 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 এটা আবার এফবিএ, দুইটা এফবিএ পাইলাম আমরা, দুইটা এফবিএ পাইলাম। মোটামুটি এফবিএম সেলার বেশি। এফবিএ সেলারের মধ্যে ছিল হচ্ছে অ্যামাজন তিনটা, তার মানে এফবিএ সেলার আছে 3টা, আর বেশিরভাগ কারা? এফবিএম করতেছে, মানে হয়তো বা অন্য কোথাও থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে ওরা এফবিএমে বিক্রি করতেছে জিনিসটা। যেহেতু পারফিউম একটা হাজমত আইটেম, অর্থাৎ ডেঞ্জারাস গ্রুপ, ঠিক আছে। তো বাই বক্স থাকে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে সেই বাই বক্স, আমরা যে বাই বক্সের কথা বলতেছিলাম, এইখানে কম্পিটিশনটা চলে, যে কে প্রাইস কমাচ্ছে বাড়াচ্ছে, এখানে দেখা যায়। এখন কাস্টমারের সামনে সবসময় এই যে বক্সটা থাকবে, এইটা শো হবে কাস্টমারের সামনে, এইগুলো শো হবে না, ঠিক আছে? কাস্টমারের সামনে এইগুলো শো হবে। আচ্ছা, আশা করি ডাটার ব্যাপারটা কিছুটা ধারণা পাইছেন। একবারে দেখলেই ডাটা বুঝে যাবেন এরকম না, কাজ করতে হবে, কাজ করতে করতে এক্সপিরিয়েন্স হবে। একবারে দেখলেই বোঝা যাবে না। এখন অনেকেরই হয়তো মাথার উপর দিয়ে গেছে, আবার অনেকে কিছুটা ধারণা পাইছেন, কিছুটা বুঝছেন, এই আর কি। আচ্ছা, মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্ত, এটা রাখি। বাকি 30 মিনিট আমরা প্রশ্ন নিব। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট যদি দেখি, এই দেখেন হাই রিস্ক প্রোডাক্ট, দেখছেন? তার মানে এই ব্র্যান্ড আইপি কমপ্লেন দিয়েছে,
ব্র্যান্ড আইপি কমপ্লেন দিয়েছে যে আমার মাল অন্য কোনোভাবে বিক্রি করতেছে তোমার এখানে, যেটা আমি মানি না। যখন আইপি কমপ্লেন দেওয়ার ফলে এখানে দেখা যাচ্ছে হাই রিস্ক প্রোডাক্ট, এই ধরনের প্রোডাক্টকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে সবসময়। এখানে আবার অ্যামাজনটা দেখি, অ্যামাজন একদম টানা সবসময় ছিল, আছে একদম Q4 দিকে কিছুটা ছিল না, আবার একদম টানা আছে। এই ধরনের প্রোডাক্ট অ্যাভয়েড করবো না, রিক্সে যাওয়ার দরকার নেই। বাইবক্সে আছে এই স্টোরটা, অনেক বড় স্টোর দেখছেন, প্রায় 3,72,37,252টা রেটিং আছে, 37,252 রেটিং, মানে অনেক বড় স্টোর। এটা আবার মিড লেভেলের স্টোর, 154টা রেটিং, 205টা রেটিং। এটা আবার বড় স্টোর, 38,452 রেটিং। এটা আবার একটু মিডের উপরের দিকেই বলা যায়, যেহেতু 4,000। এইখানে আবার এই যে অ্যামাজন, কিন্তু অ্যামাজন এই মুহূর্তে বাই বক্স নিচ্ছে না। আচ্ছা, এইভাবে আর কি একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন এখানে। আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি এই পর্যন্ত আলোচনা স্টপ রাখি। এবার আমরা প্রশ্ন নিব, একদম লাস্ট থেকে টাকা শুরু করি, তারপরে একজন একজন করে বললেন ধীরে সুস্থে। সাইফুল ভাই আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। বলেন ভাই, ভাই কোনো প্রশ্ন আছে কিনা? সর্বোচ্চ চেষ্টা করবেন যে যত কমে নেওয়া যায়, যত কমে নেওয়া যায় বলতে এমন না আবার 1,000 2,000, কারণ আপনাকে বুঝতে হবে যে আপনার এখন ওই পরিমাণে 1,000 2,000 যাওয়ার মতো ক্ষমতা হয়নি। আপনি চেষ্টা করবেন যে 15-20,000 হোক, 30,000 হোক, বা 40,000, ওয়ান এভারেজ 60,000, যদি একবারে না হয় 1,00,000 পর্যন্ত, ঠিক আছে? তবে চেষ্টা করতে হবে যত কমে নেওয়া যায়। আচ্ছা, প্রথম অবস্থায় যারা নতুন, আমরা নতুন যারা সেল করব বা নতুন যারা সেলার থাকবো, তারা আমরা চেষ্টা করব এই জায়গাটাতে 200 থেকে, হ্যাঁ 200 থেকে 1,000 পর্যন্ত, এর বেশি বাড়তি যাওয়ার দরকার নেই। এটা যদিও 5,000, ঠিক আছে? 200 থেকে 1,000 সেল হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো সার্চ করবো আমরা, ঠিক আছে? 200 থেকে 1,000, এবং সেলারটা আমরা খেয়াল রাখবো যেন 15-র ভিতরে থাকে, চেষ্টা করবো 15। অন এভারেজ যদি 20 হয়ে যায় অনেক সময়, সেটা প্রোডাক্ট যদি অনেক ভালো হয় সেটার উপরে ডিপেন্ড করে, তবে চেষ্টা করবো 15 জন 10 জন, যত সেলার কম রাখা যায়। আচ্ছা, আর প্রাইসটা কতটুকুর মধ্যে? ও আচ্ছা, হাইয়েস্ট প্রোডাক্ট প্রাইস চেষ্টা করবেন একটু 20 আপ রাখার জন্য, 20, 25, 30, 40 এরকম রাখার জন্য। কারণ আপনার ছোটো মাল বিক্রি করলেও দেখা গেলো অ্যামাজনকে একই ফি দিতে হবে, $10 প্রোডাক্ট বিক্রি করলেও, আবার বড়গুলো বিক্রি করলে একটু বেশি। কিন্তু এই জন্য বড়গুলো নিতে হয় এই কারণে, কারণ নাইলে প্রফিটটা থাকে না, প্রফিটটা 40 পয়সা 50 পয়সা এরকম চলে আসে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বাইরেটা হলে আর মোটামুটি কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, এবার পলাশ ইয়ান ভাই আছেন? ভাই প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, যদি প্রশ্ন থাকে আমরা রমজানের কাছে যাবো। আচ্ছা, মুভি লাভার ভাই, ইমন ভাই আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কেমন আছেন? জি ভাই, প্রশ্ন। ওই যে ভেরিফিকেশন চাই, হ্যাঁ ওই যে আমারও চাইলো, দেখলেন না, রোবট ভেরিফিকেশন আমিও দিলাম, এরকম করে নেবেন।
এখন অনেক সময় চায় এগুলো, কারণ ফ্রিতে সার্ভিস নিতে গেলে অনেক ক্রাইটেরিয়া থাকে, তো বুঝেন। ভেরিফিকেশন ইয়ে ধরুন কি পা, আমি এভাবে শেয়ারে বিক্রি টিক্রি করি না, তবে আপনারা চাইলে 3-4 জন মিলে গ্রুপে কিনতে পারবেন। 3-4 জন অত বেশিও না, 2 জন মিলে ইউজ করাটা বেটার। হ্যাঁ, কারণ একই টাইমে অনেকজন করলে এটা ব্লক করে দেয়। আর কি পার এই মুহূর্তে আপনাদের দরকার নাই, পেইড সব কিছু অ্যাভয়েড করেন। এইগুলো পেইডগুলো এই মুহূর্তে দরকার নেই, টাকাটা সেভ রাখেন, পরবর্তীতে খরচ করেন। আর টাকা বেশি হয়ে গেলে আমাকে পাঠিয়ে দেবেন, সমস্যা নেই। ঠিক আছে। জি, আচ্ছা, ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আমি যেগুলো টুলস দরকার হয় মোটামুটি আমি আপনাকে দিয়ে দিয়েছিলাম, গ্রুপেই দিয়ে দিছি, প্লাস আপনাকেও দিয়ে দিছি। এগুলোই, বেশি কিছু দরকার হয় না, বুঝতে পারছেন? এখন ভাই লাগলে তো অনেক কিছুই লাগানো যায়, তাই না? আমি একটা ধরনের ড্রেস কিনবো বা ঈদের শপিং করবো, এখন করতে করতে তো বসুন্ধরা শপিং মলটাও কিনে নেওয়া যায়, তাই না? কিন্তু আমি যদি চাই যে না, আমি একটা টি শার্ট, একটা প্যান্ট আর একটা জুতা নিব, সিম্পল হয়ে গেল। তার মানে আপনি যা চাইবেন তাই পারবেন, এটা ডিপেন্ড করবে আপনার উপর। কিন্তু তা দিয়ে, সেটা দিয়েও আপনার কাজ চলে যাচ্ছে, আবার ওই এক শপিং মল ইউজ করলেও আপনার কাজ চলে যাচ্ছে, আপনি খরচটা অ্যাভয়েড করেন। ঠিক, ঠিক আছে, ওইটা আমি ব্যাপার না, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আসসালাম। আচ্ছা, মোহাম্মদ ওমর ফারুক ভাই আছেন? আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। এটা ভিডিও দেওয়া আছে ভাই, একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ এটা ভিডিও দেওয়া আছে। আচ্ছা, মেজবাউদ্দিন ভাই আছেন? কেমন আছেন ভাই? আপনার কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কাজী সাইফুল ইসলাম ভাই আছেন? ও আচ্ছা, মানে বুঝতে পারি নাই। ও আচ্ছা, সাইফুল ইসলাম এবং কাজী সাইফুল ইসলাম দুইজন একই ব্যক্তি? আচ্ছা, উনি আলাদা। ও আচ্ছা আচ্ছা, আপনার সাথে তো আমার দৈনিক বাংলা মনে হয় দেখা হয়েছিল না? আচ্ছা আচ্ছা, ভাইয়ের কোনো প্রশ্ন আছে? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ফাহামিদা বোন, আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জি। হুম। অ্যাসাইন কোনটা কোনটা আরেকবার একটু রিপিট করেন। ইউপিসি, আচ্ছা। অ্যাসাইন হচ্ছে অ্যামাজনের কোড। হ্যাঁ, অ্যাসাইন হচ্ছে অ্যামাজনের কোড, অ্যামাজন এই কোডটা দেবে। আর ইউপিসিটা হচ্ছে প্রোডাক্টের কোড, প্রোডাক্টের গায়ে লেখা থাকে, দেখবেন যে একটা বারকোড মতো দিয়ে, আমরা যদি দোকানের জিনিসও কিনতে যাই দেখবেন যে একটা বারকোড দিয়ে, এই জিনিসটা মনে হয় ফ্যার অ্যান্ড লাভলি বা কিছুতে দেখছি এরকম। হ্যাঁ, তো ইউপিসি একটু নিচে আসলে দেখতে পারেন প্রোডাক্টের কোড। হ্যাঁ, প্রোডাক্টের কোড হচ্ছে ইউপিসি, যেটা ব্র্যান্ড দেবে। আর অ্যামাজন দেবে হচ্ছে অ্যাসাইন। অ্যাসাইন এইটা তো মনে হয় ইউপিসি আছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। অন্য একটা প্রোডাক্টের ইউপিসিটা দেখায়। ইউপিসি সবসময় যে প্রোডাক্টের ভ্যালিড থাকবে এরকম কোনো কথা না, ইউপিসি আনভ্যালিড হয়ে যেতে পারে। তবে এটা দেখবেন আর কি, সমস্যা নেই। ইউপিসি 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 নিচে থাকবে। ইউপিসি প্রোডাক্টের গায়ে থাকে, এটা দেখতেছি না এখানে।
তবে সহজ ভাষায় বলতে গেলে ইউপিসি হচ্ছে ব্র্যান্ড নিজের কোড, ব্র্যান্ডের গায়ে, প্রোডাক্টের গায়ে লাগানো থাকে, আর অ্যাসাইনটা হচ্ছে অ্যামাজন দেয়। আমি এটা ইউপিসি কোডটা খুঁজে পাচ্ছি না, আপনি অ্যাসাইন দিয়ে খুঁজবেন, অ্যাসাইন দিয়ে সবসময় অ্যাসাইন দিয়ে চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই অ্যামাজন চয়েস। অ্যামাজন চয়েস হচ্ছে ওই যে বিভিন্ন সেলারদের কিছু প্রাইভেট লেভেল যারা করে এদের কিছু মেম্বারশিপ থাকে, বা বেস্ট সেলার র্যাঙ্কিং গেলে অ্যামাজন এদেরকে আবার চয়েস করে, বা তুমি ভালো করতেছো তোমাকে আমি দেখভাল করতেছি, এরকম একটা বিষয়। না, হোলসেলের সাথে এটা কোনো সম্পর্ক নেই। জি, আমি ইউপিসি কোডটা খুঁজতেছি। এই যে ইউপিসি, এটা হচ্ছে প্রোডাক্টের কোড। এখানে দেখুন যে প্রোডাক্টের প্যাকেজিংয়ের যে ইনফরমেশন সেটাও ব্র্যান্ড দিয়ে রাখছে, এটা প্যাকেজিং সাইজ কেমন, তারপরে এখানে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের ওদের, ম্যানুফ্যাকচার কারা ছিল, অ্যাসাইন, বেস্ট সেলার র্যাঙ্কিং, আমি যাবি কিছু ইনফরমেশন দেওয়া আছে। এগুলোকে বলে এ প্লাস কন্টেন্ট। এই যে এইগুলো, এটা প্রাইভেট লেভেলের জন্য প্রযোজ্য এগুলো। ইউপিসি দেয়, কিন্তু ইউপিসি সবসময় ভ্যালিড থাকে না, ওইটা আসলে প্রোডাক্টটার যে প্রাইস লিস্ট আছে ওইটা একটু দেখে শুনে আর কি বিবেচনা করে ঠিক করতে হয় কোন প্রোডাক্ট। নেম থাকে, টাইটেল থাকে, এই টাইটেলের সাথে মিলাই নিতে হয়, বা ওই ব্র্যান্ডকে ধরে অ্যামাজনে সার্চ করতে হয়, সার্চ করে প্রোডাক্টটা দেখে টাইটেলের সাথে মিলাই করতে হয়। ঠিক আছে, ওকে। এনামুল রাশেদ খান ভাইয়ের প্রশ্ন থাকলে বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, স্টোর ডিজাইন এটা ভাই প্রাইভেট লেভেলের জন্য প্রযোজ্য, হোলসেলারদের জন্য প্রযোজ্য না। প্রাইভেট লেভেলে যে একটা স্টোরে যে এ প্লাস কন্টেন্ট বানাইতে হয় না, টাইটেল লিখতে হয়, ডিসক্রিপশন লিখতে হয়, এই যে ডিসক্রিপশনগুলো, এগুলোকে বলে বুলেট পয়েন্ট, হ্যাঁ। তারপরে এই যে প্রোডাক্টের ইনফরমেশন, এগুলো হচ্ছে স্টোর ফন্ট ডিজাইন বলে। বা একটা স্টোরের ভিতরে গেলে এই যে ব্র্যান্ডের, দেখাচ্ছি, এই যে এই ব্র্যান্ডটার ভিতরে গেলে এই যে ব্র্যান্ডটার পেজ যে সাজানো আছে, ব্র্যান্ডের যে পেজটা সাজানো থাকে ওইটাকে বলে স্টোর ফন্ট ডিজাইন। ওটার জন্য আবার মানুষজন হায়ার করে, মানুষজনকে। এই যে দেখেন, আপনার ধরেন যে 20টা প্রোডাক্ট আছে, এখন 20টা প্রোডাক্ট আপনি কীভাবে সাজাবেন, এটার পিছনে যে এই যে কন্টেন্ট দিছেন, এই যে সুন্দর করে যে গোছায় সাজানো, এটা হচ্ছে স্টোর ফন্ট বলে এটাকে। এটা আপনি পাইছেন কই, ইউটিউবে? ও আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে ভাই? এটা টাকা দিলেও করে দেবে, আবার আপনি যদি নিজেও বুঝতে পারেন, ডিজাইন পারেন, তাহলে আপনিও করতে পারবেন। এইগুলো তো আপনাদের বোঝার, যারা হোলসেল করবে না এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, যারা প্রাইভেট লেভেল করবে বা তাদের জন্য এগুলো আবার ইম্পর্টেন্ট অনেক। ঠিক আছে, আচ্ছা, C183045 যে ভাই, সেই ভাই একটু বলেন। ভাই আসসালামু আলাইকুম, জি বলেন ভাই। জি, আচ্ছা, এইটা অনেক জায়গায় আসে, অনেক জায়গায় আসে না। আমি যে একটু আগে বলছিলাম না, উইদাউট বাই বক্স আর বাই বক্স, যখন কোনো সেলারি সেটা শো করতেছে না, তার মানে ওইটা উইদাউট বাই বক্সের। আর যখন এই যে কম্পিটিশন চলতেছে, এরকম একটা সেলার লিস্ট, সেল প্রাইস শো করতেছে, সেটা হচ্ছে বাই বক্স।
বুঝতে পারছেন? হ্যাঁ, বাই বক্স দেখে আমরা প্রাইসটা বিবেচনা করি যে কে আগে যাচ্ছে বা পরে যাচ্ছে, এই যে কম্পিটিশনটা হয় এটা কি বাই বক্স বলে। জি, ভাইয়ের কোনো প্রশ্ন আছে? জি, বেস্ট সেলার র্যাঙ্কিং, জি। না, না, ওইটা বেশিরভাগ সময় দেখা যায় কি যে 5,000 বা 6,000, 10,000ও অনেক সময় স্টোরে নিতে চায় না, নতুন স্টোরে, কারণ আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা জিরো সেল, তো এই ক্ষেত্রে অনেক ভালো ভালো প্রোডাক্টগুলো নিতে চায় না। বুঝতে পারছেন? এই জন্য একটু বেশির দিকে, প্রথম দিকে একটু, হ্যাঁ, 20,000, 15,000, 20,000, 30,000, 40-50 এরকম দিকে চেষ্টা করব। ঠিক আছে। আব্দুল আজিজ ভাই, প্রশ্ন আছে থাকলে বলুন। আব্দুল আজিজ ভাই, প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের মিট মনে হয় 15 মিনিট মতো আছে। আচ্ছা, একটা, আচ্ছা, প্রশ্ন আর মোটামুটি যাদের আছে বলতে পারেন। আচ্ছা, একটা বিষয় একটু ক্লিয়ার করে দেবো এখানে, অনেকের একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন এই বিষয়টা নিয়ে। একটা বিষয় ক্লিয়ার করে দিই একটু, যে মানে মেন্টরশিপ যে বিষয়টা বা এটা নিয়ে অনেকে আর কি একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, যে মানে ডকুমেন্ট করলেও কি মেন্টরশিপ নেওয়া লাগে বা কি এরকম। আচ্ছা, এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে লিখতেছে, এই পাশে ডান সাইডে আমার ডাবল মনিটর এখানে আর কি, যে এইভাবে যদি কেউ বোঝাইতো তাহলে এতদিনে সব বুঝে ফেলতো। পড়ার কোনো শেষ নাই যেরকম ভাই, বোঝারও কোনো শেষ নাই, জানারও শেষ নাই। আচ্ছা, মেন্টরশিপের বিষয়টা একটু বলি। সেটা হচ্ছে যে যদি দেখা গেলো যে আপনার ডকুমেন্ট আমি করিনি বা আপনার এলসিটা আমি করিনি, তাহলে সেক্ষেত্রে আপনি যদি পার্সোনালি 1-to-1 মেন্টরশিপ নিতে চান, তাহলে সেটার জন্য $100 ফি। হ্যাঁ, $100 একটা পেইড ফি। আর যদি দেখা গেলো আপনার এলএলসি আমার হাত দিয়ে হয়েছে, তাহলে এখানে আর কোনো ফি দেওয়া লাগবে না। আপনি সবসময় আমাদের যে আলাদা পেইড গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং আমার সাপোর্ট সবসময় আলাদা হতে পাবেন। এবং এটা কোনো কোর্স ফিটি না, এটা কোর্সও না, এটা হচ্ছে 1-to-1 মেন্টরশিপ। আপনার যখনই প্রবলেম হবে বা A to Z একটা গাইডলাইন আমার থেকে সবসময় পাইতে থাকবেন। কিন্তু এলএলসির এই বিষয়টা একটু, ওই মেন্টরশিপের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল এটা। আর আমি কিভাবে সাপোর্ট দিই সেটা সম্পর্কে মোটামুটি যারা সাপোর্ট নিয়েছে তারা জানেনি, যে আমি যখনই আপনার প্রবলেম হয় আমি চেষ্টা করি সাথে সাথে আপনাকে একটা গুগল মিট দিতে বলি, অথবা আমি নিজে যদি ফ্রি থাকি ওই টাইমটাতে বলি যে একটা মিট আমি দিচ্ছি, আপনি আমাকে মিটে এসে দেখান যে কোথায় প্রবলেম হচ্ছে, আমি সেটা সাথে সাথে সলভ করে দেওয়ার চেষ্টা করি। এবং এটা এইভাবে আপনার যতদিন আপনি বিজনেস করবেন ততদিন পর্যন্ত আপনার এই সাপোর্টটা থাকবে। বিকালে এক ভাইয়ের প্রশ্ন ছিল যে $300 অনেকে দাবি করে বা $400 দাবি করে, আপনি কেন $100 এত কম, এটার পিছনে কারণ কি? ভাই, টাকাটা তো হালাল করে নেওয়া উচিত, তাই না? এখন যেই জিনিস 10,000 15,000 টাকা মনে হয় ঠিক আছে, ওই জিনিসকে তো মানে 300-400 বানানোর কোনো যুক্তি আসে না, তাই না? এখন চাইলে অনেক কিছু করা যায়, আর না চাইলে করা যায় না। এখন অত দরকার কি ভাই, আপনার কষ্ট হবে আর সেটা আমি হজম করবো, এরকম এরকম সার্ভিস আমার দরকার নেই আমার দিক থেকে। আপনি করছিলেন? আচ্ছা, আচ্ছা, যাই হোক। তো সর্বসকলের কথা হচ্ছে এটাই, যে মেন্টরশিপের এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেবেন। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন থাকলে এবার বলা শুরু করতে পারেন, আমি অ্যান্সার আবার করব। এই যে দেখছেন 900 প্রোডাক্ট ফার্স্ট মান্থ বিক্রি হয়েছে, এই ধরনের ছোটো ছোটো প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এই যে 700 ফার্স্টের দিকে, এই ধরনের ছোটো প্রোডাক্ট 4,500 রেটিং এই প্রোডাক্টটা, তার মানে কম না। আবার আমরা সেলারটা দেখি 12 জন সেলার,
দেখুন র্যাঙ্কিং আছে 22,000। এর ভিতর থেকে ছোট ছোট স্টোরগুলোকে খুঁজে বাইর করতে এখানে মোটামুটি এই যে 22 রেটিং, আমরা আপ টু 10 রেটিং পর্যন্ত স্টোরগুলোকে টার্গেট করি। একটু বড় স্টোর, যদি হালকা কিছুটা বড় স্টোর, এখানে 47 রেটিং আছে। তবে স্টোরকে টার্গেট করে রাখা ভালো। এই প্রোডাক্টটা যদি আমরা একটু দেখি, এটা ব্র্যান্ড অ্যাপ্রুভাল দিচ্ছে কিনা আমি জানি না, তারপর একটু প্রোডাক্টটা দেখি। তো ব্র্যান্ডের নাম হচ্ছে, এটা সেল করতেছি ইউএসএর এখান থেকে। ব্র্যান্ডটা বিএসএর আছে 22,000, ক্যাটাগরি র্যাঙ্ক আছে 167। তবে প্রোডাক্টটা হচ্ছে হাই রিস্ক প্রোডাক্ট। এই হাই রিস্ক দেখে এখান থেকে আর দেখার দরকার নেই, বাদ এটা। আর আবার একটু দেখা যায় যে নিচের দিকে দেখি, এটা যেমন 600 সেল আছে, 27,000 র্যাঙ্ক। এই ব্র্যান্ডটাকে একটু যদি দেখি আমরা, হাই রিস্ক কিনা আগে দেখি। এটা হাই রিস্ক না, প্রোডাক্টটা যদি দেখি, এফবিতে সেলার আছে 9 জন, ব্র্যান্ড এইটা সেলার এটা, বিএসআর র্যাঙ্ক আছে 22,000, ক্যাটাগরি র্যাঙ্ক 10, কোনো কমপ্লেন নাই, রেটিং আছে 6,108। তার মানে অনেক ভালো রেটিং প্রোডাক্টটা। কিন্তু অ্যামাজন আবার মোটামুটি এই প্রোডাক্টটা ধরতে বসে আছে। 1 ইয়ারের ডাটাটা দিয়ে অ্যামাজনকে দেখি। অ্যামাজন Q4 দিকে ছিল না, এটা ডিসেম্বরের দিকে, জানুয়ারির দিকেও ছিল না, তারপর ঢুকছে। তার মানে মাঝে মধ্যে আসে আবার চলে যায়। ওয়ার্ল্ড ডাটাতে দেখলে অ্যামাজন মাঝে মধ্যে আসে আবার চলে যাচ্ছে। আর এটা স্টক কিছুটা পেইড দেখা যায়, আপনার এই যে কিপা দিয়ে অনেক সময় পেইড কিছুটা দেখা যায়। অ্যামাজন আবার এখন পুরোদমে আছে এখানে ফেব্রুয়ারি মাস থেকে। তার মানে এই দিকগুলো আসছে আবার চলে গেছে, আসছে আবার চলে গেছে, হয়তো বড় স্টক ছিল না বা কোনো কিছু, যার কারণে আর আসে। অ্যামাজন আছে। বাইবক্সে যদি আমরা তাকাই, তাহলে বাইবক্সে অ্যামাজন থাকতে পারে না, বাইবক্সে অ্যামাজন নাই। বাইবক্সে আছে অন্য একজন, এই স্টকটা বাইবক্সে আছে। এই অ্যামাজন কততে বিক্রি করতেছে? অ্যামাজন বিক্রি করতেছে 35 টাকা। তার মানে দাম বাড়াই রাখছে আর কি অ্যামাজন। হয়তো বা স্টক কম, হয়তো বা স্টক মুহূর্তে চাচ্ছে না যে, বা অন্য সবার সেল করা যখন হয়ে যাবে, স্টক ফুরিয়ে আসবে অন্যদের, তখন আবার দাম কমায় দেবে, এরকম একটা প্ল্যান নিয়ে বসে আছে। এই জন্য দাম বাড়াই রাখছে অনেক। আমরা দেখেন সবচেয়ে কমে দিচ্ছে কি 22 টাকা 95 পয়সা, এবার 21 টাকা 35 পয়সায় দিচ্ছে। কিন্তু এর এখানে ফ্রি ডেলিভারি ডেট আছে 4 মার্চ থেকে, এর এখানে ফ্রি ডেলিভারি ডেট আছে 2 মার্চ থেকে, যার কারণে এই বাইবক্সে ঢুকে বসে আছে। বাট এও হচ্ছে 2 মার্চে দিচ্ছে, এর এখান থেকেও কিছুটা বিক্রি হচ্ছে, কিন্তু এই বাইবক্সটা দখল করতে পারেনি। এই বাইবক্সটা হয়তো বা আজকে কমাইছে, বা হয়তো কিছুক্ষণ আগে কমাইছে, যখন এই বাইবক্সটা আজকে পায়নি, দখল করতে পারে। তবে এর এখান থেকেও সেল হবে, যদি যারা একটু বুদ্ধিমান বায়ার, তারা অনেক সময় এসে ভিতরে চেক দিয়ে দেখে কার্ডটা কম আছে, তার থেকে অর্ডার করে। ভাই এখানকার লিঙ্ক শেয়ার করেছে, এটা তো অনেক প্রাইভেট লেভেলের প্রোডাক্ট মনে হচ্ছে। দুজন সেম হচ্ছে, এটা প্রাইভেট লেভেলের প্রোডাক্ট। এটা বাই বক্সে একজন আছে, আর এমনি লিস্টে একজন আছে, এটা দেখছে। এটা প্রাইভেট লেভেলের প্রোডাক্ট, ইউএসএ প্রাইভেট লেভেলের প্রোডাক্ট। ওরা এফবিএমও করতেছে, আবার এফবিও করতেছে। দুইটা কেন দেখাচ্ছে? ওরা একটা এফবিএম করতেছে আর একটা এফবিএ করতেছে, এই জন্য ওটা দেখাচ্ছে যে আপনার দুইজন। আমরা একটু শিওর হই, এখানে আবার শো করতেছে অন্যরকম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এফবিএম, এই যে এফবিএম। এখন সেলার তো আছে দুইজনই, তাহলে দুইজন থাকলে ও ছাড়া তো আর কেউ করতেছে না এই জিনিস। আবার আপনাদের একটা জিনিস বুঝাই দিই, যে ডাটাতে দেখবেন
এরকম টানা একটা দাগ থাকে, হ্যাঁ, কোনো প্রাইস ওঠানামা নাই, কিছু নাই, এই ধরনের প্রোডাক্টকে অ্যাভয়েড করবেন, এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না। হ্যাঁ, এটা বাই বক্স, এটা তো দুইজন ওরা নিজেই মালিক, নিজেই সব কিছু। এটা অ্যামাজন দাম বাড়ায় রাখছি। এটা ধরুন যেরকম একটা ব্র্যান্ড আপনি দেখলেন, ব্র্যান্ডের রেজিস্ট্রিতে গেলেন, ব্র্যান্ডটাকে লিস্টও করে রাখতে পারেন। আমি যে শিট বানানো দেখাইছি, সেখানে গিয়ে দেখা গেলো আপনি এটা লিস্টে রেখে ব্র্যান্ডকে নক করে দেখতে পারেন যে তারা আসলে কী বলতে পারে। এদের হয়তো বা আরও প্রোডাক্ট আছে, আরও প্রোডাক্ট আছে, এগুলোই মনে হয় সবগুলো। এভাবে দেখা যেতে পারে সে যদি মার্চেন্ট টোকেন অ্যাড করে দেয়, অথরাইজেশন লেটার দেয়, বা লাভ থাকে প্রোডাক্টে, তাহলে কাজ করা যায়। এই মোটামুটি প্রসেস আর কি, আস্তে আস্তে আগায় দিয়ে পারবেন ধৈর্য ধরে। মোটামুটি মিড শেষ পর্যায়ে যদি আর কি। বলেন। $20 একটু 20-এর ওপরে দেখার চেষ্টা করেন, 20-এর ওপরে দেখার চেষ্টা করেন, কারণ দেখা গেল আপনার নিজেরও তো অ্যামাজনকে খরচ টরচ দিতে হবে, স্টোর ভাড়া আছে, শিপিং পেপিং আছে, সব মিলে যেন একটা প্রফিট থাকে। 20-এর ওপরে দেখার চেষ্টা করেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই বলেন। এটা আবার যদি আইপি বারবার চেঞ্জ হইতে থাকে, তখন আবার একটু অ্যামাজন এটাকে সন্দেহ করে যে আইপিটা কেন বারবার চেঞ্জ হচ্ছে। আর যদি চাইলে তবে আপনার ডিভাইস তো আর চেঞ্জ হচ্ছে না, আপনার ওয়াইফাই আইপি চেঞ্জ হচ্ছে, কিন্তু ডিভাইস তো চেঞ্জ হচ্ছে না। মানে আপনার ওয়াইফাই চেঞ্জ হচ্ছে কিন্তু ডিভাইস। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যদি ডিভাইস না চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয় না। এটা ওরা বিস্তারিত দেখবে যে আপনার ডিভাইস কি এক রকম ডিভাইসে হচ্ছে, নাকি আইপিটা চেঞ্জ হচ্ছে। সেটা ডিভাইস না চেঞ্জ হইলে আইপি নিয়ে দেখা গেলো ওটা কমপ্লেন করে না। তবে এটা রিক্সে থাকে, তারপরেও বারবার আইপি চেঞ্জ করা, ডিভাইস চেঞ্জ করা, এগুলোতে। তবে এটা করে না সচরাচর কেউ এরকম। সেক্ষেত্রে আপনি আগের মতো লগ ইন করবেন এবং সেটার এগেনস্টে যখন যদি কোনো সময় ইনকোয়ারি আসে, আপনার কেস অটো কেস ওপেন হয় অ্যামাজন থেকে, আপনি সেটার ইনকোয়ারির অ্যান্সার দিবেন যে ভাই আমার এটা নষ্ট হয়ে গেছিলো, তো যার কারণে আমি নতুন এটা করেছি। ওরা তো আপনাকে একটা কেস ওপেন করে এটার ব্যাপারে ইনকোয়ারি জানতে চায়, বুঝতে পারছেন? তখন এটা সদুত্তর দিতে হবে আপনাকে। হ্যাঁ, ডিভাইস ঠিক থাকলে হয়েছে। তবে বারবার চেঞ্জ হওয়া যাবে না, এমন না যে সারা 30 দিনের মধ্যে আপনার 100 বার আইপি চেঞ্জ হচ্ছে, তখন তো এই জিনিসটা ভালো জিনিস না, বুঝতে পারছেন? এখন 6 মাসে যদি একবার চেঞ্জ হয়, সেটা দেখা গেল যে কেউ ট্রাভেলে যাইতেই পারে। ডিভাইস এক থাকলে সমস্যা নেই, সমস্যা। আপনি মোবাইল ডাটা যদি সাথে রাখেন, মোবাইল ডাটা দিয়ে করতে পারেন। আমার আপওয়ার্কে একবার হয়েছিল, আমি খুলনাতে বেড়াইতে গেছিলাম, তো হঠাৎ করে ছাদের উপরে রাত 12টার দিকে গেছি, আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে সাসপেন্ড দেখাচ্ছে। আমি তো নিজেও একটু ভয় পেয়ে গেছি যে কি মানে ওইখানে গিয়ে আমি ওয়াইফাইটা কানেক্ট করছিলাম, তো পরে যে শুনলাম যে এটা নাকি এরকম ফল্ট করে অনেক সময় দেখায় আর কি, যদিও অন্য পারপাসে সেটা ছিল, আইপি বা ইয়ার ক্ষেত্রে। সলিউশন আপনাকে যদি কখনো ইনকোয়ারি করে, ইনকোয়ারির আপনি সদুত্তর দিয়ে দিবেন,
যে রিজনটা কী ছিল, এবং লোকেশনটাও লিখে দিবেন যে আমি এই লোকেশনে গেছিলাম। বুঝতে পারছেন? এটা ইনকোয়ারি মেইল আসবে আপনার কাছে ইনকোয়ারির জন্য, যদি এরকম হয়। ঠিক আছে, হ্যাঁ। এটা ডিপেন্ড করে আপনার র্যাঙ্ক। ওই যে আমরা র্যাঙ্কের কথা বললাম যে র্যাঙ্কটা কেমন নেওয়া উচিত, ভালো মন্দ বিবেচনা করে নিতে হবে র্যাঙ্কটা। এটার উপরে ডিপেন্ড করে আপনার প্রোডাক্টটা আগে আসবে পরে যাবে, এরকম। না না, মার্কেটিং করা লাগবে না। পিপিসি করবে আপনার ব্র্যান্ড বা আপনার কোম্পানি, আপনি না। আপনি তো তার রিটেইলার। বুঝতে পারছি। এখন আমরা ওই গাজীপুর থেকে এমন এক ভাজা কিনে নিয়ে আসিছি আমাদের দোকানে, যে এই ভাজা কেউ চেনেই না, চলেই না। তাহলে ওই ভাজা কি আমার দোকান থেকে কখনো বিক্রি হবে? কিন্তু আমরা যদি রুচি নিয়ে আসি, রুচি না কি বলে, রুচি তো বোম্বে নাকি এই যেগুলো আছে আর কি, তো এগুলো যে মানুষ চেনে, তো মানুষ এসে তো বলবে যে এটা এই প্রোডাক্ট আমাকে দাও, তাই না? তো লোকালি সব কিছুর সাথে আপনি একটু মেলাই দেখেন, যে বুঝতে পারবেন কোথায় গ্যাপ হচ্ছে। সবসময় একটু লোকালি চিন্তা করবেন আপনার কান্ট্রির সাথে বা আপনার এম থেকে, তাহলে আশা করি দ্রুত অ্যান্সার পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আমি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ। আবার আজকে বুধবার, শুক্রবারে রাত্রে মিটিং আছে, সবাই আশা করি জয়েন করবেন। আজকে মিটিং এখানে শেষ হবে। ঠিক আছে, আর কারো প্রশ্ন থাকলে গ্রুপে করতে পারেন।